আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রতীক্ষার বোধহয় অবসান হতে চলেছে, কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি, তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরেই। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি তখন ঠিক করেন যে তিনি এখনই দেশে ফিরবেন, কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি, তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান। এই যে গত পরশুদিনকে রাত্রিবেলা যে মিটিংটা হলো আমাদের অজিত দোভালের সঙ্গে, যে মিটিংটা হলো সেখানে শি জিনপিং এর সঙ্গে কথা হলো, তারপর তিনি বুঝে গেছেন যে তিনটে বড় রাষ্ট্র তার সপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে। সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন, সমস্ত কিছু তারা সামনে নেবে। এটা মোটামুটি একটা উনি বুঝে গিয়েছেন, কারণ দুটো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে, আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই, ফলে একটা মনের জোর এসছে তার। সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে, এবার আমি দেশে ফিরব। তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন। এখন আপনারা দিন গুনুন, ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন। এখন বাংলাদেশে যা অবস্থা চলছে, এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার, ইউনূসের অবৈধ সরকার এবং তার নষ্ট উপদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে তারা নিজেরাই জানে না। তারা লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক কেউ তাদের হাত থেকে পার পাচ্ছে না। যাকে ধরতে পারছে তাকে ধরে চালাচ্ছে। এখন যারা সমালোচক, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা সমালোচক, এই কলিমুল্লাহ স্যার, আমাদের মঞ্জুর আলম পান্না সহ আরো অনেক মানুষ, শত শত, আমার তো আর নাম মনে নেই এত, কিন্তু তাদের যেই হেনস্থা, এটা কিন্তু উনি বরদাস্ত করতে পারছেন না। উনি তো দেশে ফিরবেন, দেশে ফিরে যত মামলা 5 তারিখের পর হয়েছে, 5 আগস্ট 2024 পর হয়েছে, সব মামলাকে তিনি খারিজ করে দেবেন। এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে, এক, তিনি নির্বাচনের মাধ্যমে থাকবেন নাকি সরাসরি এই সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল হবেন। তা এখনো পর্যন্ত তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে, আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব, যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি। মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে, মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না। যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ হয়েছে তাদের সমস্ত সবাইকে আমি ছাড়ব। আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয়, সেই সরকারটা হবে কোন বিশ্বাসভাজন লোক,
মানে ওদের লোককে দিয়ে হবে না। আর বিএনপির তো আসার তো ছেড়েই দিন, বিএনপিকে ভারত কোনদিন স্বীকার করবে না। আর বিএনপি যেদিন ক্ষমতার জন্য লাফালাফি করে বিএনপি যেদিনকে গদিতে বসার চেষ্টা করবে, সেদিনকে ভারত একেবারে ধুলিস্যাৎ করে দেবে। এইটা একদম মানে বুক ঠুকাই বলতে পারি, যা ভেতরে আলোচনা হচ্ছে। এখন সব আলোচনা তো আর জানা যায় না, সবকিছু বলাও যায় না, অনেক রকম ব্যাপার আছে। তার এই ইচ্ছা অনিচ্ছা এর উপরে ভারত সরকার কোন রকম জোর খাটাচ্ছে না। তিনি কি করবেন, তার দেশ, তিনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একান্তভাবে তাকেই নিতে হবে। হ্যাঁ, তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন, তিনি নিরাপদে আছেন, আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন। একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুন। এই যে 15 বছর আগে, মানে গত 15 বছর ধরে উনি যে শাসন করে এসছেন, সেই সময়ের অনেক কুকীর্তি হয়েছে, সেটা উনিও মেনে নিয়েছেন। অনেক কুকীর্তি হয়েছে, ওনাকে না জানি, ওনাকে আড়ালে রেখে। এখন যে যারা কুকীর্তি করেছিল তারা কিন্তু আর, তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না, কাউকে না। এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে, যারা যারা ছিল, ওই 264 জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না, ওই তালিকায় 1 থেকে 264 অব্দি সব হচ্ছে 2 নম্বর লোকের তালিকা। এই 264 জন, তাদের মধ্যে ছোট বড় মেজ কচি সব নেতা রয়েছে। এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে। পার্লামেন্ট করা মানে আবার একটা সমস্যার সৃষ্টি করা। উনি ওই জন্য চাইছেন যে না, আমি আর এই পুরনো পার্লামেন্টে যারা সদস্য ছিল, আমি তাদেরকে নিয়ে আর মানে আমি সমস্যা বাড়াবো না। ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনো, যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে আপনারা তুলে আনুন, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে। এই যে কখনো 71কে বিক্রি হচ্ছে, কখনো 24কে বিক্রি হচ্ছে, এখন তো বিক্রি করার পালা চলছে। যে যেরকম ভাবে পারছে বাংলাদেশকে বিক্রি করছে। পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে, একেবারে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে, বিস্তর যাওয়া আসা হচ্ছে। এখন সমস্ত ক্যান্টনমেন্ট গুলোতে সমস্ত একেবারে ISI এর চড়েদের ভরে গিয়েছে। এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার, ভারত বলেছে আমরা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো আমরা করে নেবো। আর রইল পড়ে এবার ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারের শিরোমণি। এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশের বন্ধু নয়। এরা কোন রকমের টাকা কামাতে এসছে, টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে। তো এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে। এদের একটাও পালাতে পারবে না, সব কটা জালে ধরা পড়বে। হ্যাঁ, 31শে আগস্ট কিন্তু চলে গিয়েছে, মাথায় রাখবেন। 31শে আগস্ট চলে গিয়ে ডেডলাইন ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে। গতকালকে এই যে কাকলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল। তার মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই। তারা বাড়ি থেকে অ্যারেস্ট করলো না, মেয়ের স্কুলে গেছে। উনি মেয়ে স্কুলে গেছে, মেয়েকে বাড়িতে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন, বাড়ি অব্দি পৌঁছায় দেয়নি। এদের এত ভয় কিসের? ভারত সরকার ওনাকে বলেছে যে দেখুন, আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে, তারা দলে দলে পথে নামছে। এই সময়ে আর কটা দিন আপনি একটু অপেক্ষা করে যান।
এরা কিন্তু আরো তীব্র ঝড় তুলবে। সঙ্গে সঙ্গে যারা খেটে খাওয়া মানুষ, আমি যেটা বারবার বলে আসছি, সে ভারতবর্ষও কিন্তু একই কথা, ভারতবর্ষের টপ কূটনীতিক তারা একই কথা বলছে, তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে। তখন এই ইউনূস আর তার এই যে পরিষদ, তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না। তারা তখন পালাবার চেষ্টা করবে। সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকাপ করে ধরা হবে। আর এই এখন যারা অ্যারেস্ট ফ্যারেস্ট হচ্ছেন, তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন। খুব শিগগিরই, হয়তো সেপ্টেম্বরের মধ্যে, হয়তো সেপ্টেম্বরের হয়তো পরে, অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন, সেরকম ব্যবস্থাও করা হবে। মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে, সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে তিনটে দেশ একত্রে কাজ করবে। সেটা তিনটে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজও করছেন আমাদের এনএসএ অজিত দোভাল। আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোনো মানে খুঁত ধরতে আপনি পারবেন না। তারা নিখুঁত ভাবে একদম কাজ করে যান। সুতরাং তাদের যে জাল বেছানোর আছে, সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন। আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না, সব বাংলাদেশে আটক থাকবে। সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম, বহু আগে বলেছিলাম, ওই যে একটা কোর্ট করেছে না, হ্যাঁ, একটা ক্রিমিনাল কনস্পিরেসির একটা কোর্ট করেছে, ওই কোর্টেই ওদের বিচার হবে, ওই ফাঁসির দড়িতেই ওরা ঝুলবে। এটা আমি বহুদিন আগে বলেছিলাম। আমি তো বহুদিন আগে বলি, এখন তারপরে অনেক কথাগুলো বেলে, আর যখন বলি তখন লোকে বলে গুজববাজ। এখন লেখাটা একটু কমেছে এই কারণে যে আমি যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে। ফলে যখন দেখছে যে না, মানুষটা আগে বলেছিল, এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে, ফলে ওই গুজববাজ কথাটা লেখার একেবারে কমে গেছে বলবো না, কমেছে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। আর মানে যারা করছে তাদেরও আমি বুঝি, আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে যান। ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না, কারণ এখন আমি ওগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছি। গালাগাল করবি, গালাগাল কর, কতদিন করবি, তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি, পুকুর ছেড়ে তো পালাতে পারবি না। একটা কথা আছে হিন্দিতে, জানেন তো, হিন্দিতে কথাটা হচ্ছে, ইনসান কো ইতনা মত ডরাও কে উসকা ডর খতম হয়ে যায়। মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায়। আর ভয় যদি শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়। মৃত্যু ভয় যার যে নেই, সে কিন্তু মারাত্মক। আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনূস, ওয়াকার আর এই অধ্যাপক, এই তিনজন। আর বাকি চ্যাংড়াগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই। আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা পড়বে তখন সব ছিঁড়ে হয়ে যাবে, রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। আপনাদের এতদিনকার সমস্যা, এতদিনকার আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আপনার বেঁচে থাকা, সেই দিন শেষ হয়ে আসছে। আবার যদি উনি যখন সরকারে যদি উনি বসেন, আপনারা যদি ক্ষমতা দেন, তাহলে আবার আপনারা আগামী 15-20 বছর আবার শান্তিতে বাস করবেন। দেশ আবার আপনি থেকেই তৈরি হয়ে যাবে। ট্রাম্প বাবুর হঠাৎ এই যে হৃদয় পরিবর্তন, এমনি এমনি হয়নি। ট্রাম্প বাবুর দেশের অবস্থা কিন্তু খুব খারাপ, ভেতরে ভেতরে সব ঝিরঝিরে একেবারে। আচ্ছা, একদিকে হচ্ছে 13টা স্টেটে আপনার এমএসএমই বন্ধ হয়ে গেছে। এমএসএমইতে ঝাঁপ পড়েছে এই কারণে যে উনি তো ট্যারিফ বাড়িয়েছেন। এবার মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি এমএসএমই যেগুলো আছে, সেই এমএসএমই গুলো এখন মাল, একে তো ওদের ওখানে লেবার চার্জ বেশি, তার উপরে এখন মাল কিনতে গিয়ে তাদের অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে, কারণ ট্যারিফটা তো লেগেছে অন্য দেশের ওপরে। যে ক্রেতা, তার উপরে তো ট্যারিফটা লাগেনি, লেগে গেল। ওই দেশ তো 50 টাকার মালটা 100 টাকায় পাঠাচ্ছে, ক্রেতাকে 100 টাকায় কিনতে হবে। এবার তাহলে এমএসএমই চলবে কি করে? এমএসএমই 13টা একদম শাটডাউন।
এদিকে মূল্যস্ফীতি হু হু করে বাড়ছে, লোকেরা খেপে যাচ্ছে। এবার ছাঁটাই শুরু হয়েছে, জিডিপির হার নামছে, আজ আপনার অবমূল্যায়ন হচ্ছে, দেশে ডলারের অবমূল্যায়ন হচ্ছে, মানে সব মিলিয়ে ট্রাম্প বাবুর ব্যান্ড বেজে গেছে। এখন আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা থেকেই আমি আপনাদের একটু পড়ে শোনাই, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে ট্রাম্প বাবুর হালত কতটা খারাপ। ট্রাম্প বাবু এমনি এমনি ভারতের সঙ্গে এই দোস্তি খুব ভালো হয়েছে, আমাদের হঠাৎ হৃদয় পরিবর্তন হয়ে গেছে তা নয়। ট্রাম্প বাবু আসলে খুব বিপদে পড়েছেন। আনন্দবাজার লিখেছে, আকাশ ছোঁয়া বাণিজ্য ঘাটতি, মূল্যবৃদ্ধি, বাজারে আগুন, চাপে পড়ে দিল্লির সঙ্গে সন্ধি চেয়ে সুর পাল্টাচ্ছেন ব্যবসায়ী ট্রাম্প। এটা হচ্ছে আসল কারণ, মানে দেশের মধ্যে এখন খুব চাপের মধ্যে রয়েছেন। তাই এরা যেটা বলছে একটুখানি আপনাদের পড়ে শোনাই। একের পর এক হুমকি দিয়ে শুল্ক যুদ্ধের ঘোষণা, কিন্তু সময়ের চাকা ঘুরতেই হোঁচট খেয়ে থুবড়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বেপরোয়া সিদ্ধান্তের জেরে বাণিজ্যে ঘাটতির কথা দূরের কথা, উল্টে তার দৌড়তে শুরু করেছে। যে রিপোর্ট প্রকাশ্যে আসায় মাথায় হাত পোটাসের। পোটাস মানে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। তাই কি সমাজ মাধ্যমে ভারতকে ঘিরে তাৎপর্যপূর্ণ পোস্ট করে সন্ধির বার্তা দিচ্ছেন তিনি? ইতিমধ্যেই উঠে গিয়েছে সেই প্রশ্ন। তাতে এই যে আপনার বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিটটা কমবে কি করে? ট্রেড ডেফিসিট কমবে না। 1970-এর দশকে, মানে 65 থেকে 70-এর দশকে প্রিন্ট টু এলিফ্যান্ট সমস্ত কিছু তৈরি হতো আমেরিকায়, সারা বিশ্বে তারা রপ্তানি করত। তারপর হঠাৎ তাদের মাথায় কি চাপলো, তারা বললো আমরা আমাদের আমেরিকায় কিছু বানাবো না, এতে আমাদের খরচা বেশি পড়ছে, আমরা পুরো আমদানি করব। সেই 1970 সাল, ধরুন 1970 সাল থেকে সমস্ত শিল্পগুলোকে বন্ধ করে দিয়ে সবটা নিয়ে গিয়ে আস্তে 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 চীনে, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্ডিয়া সমস্ত জায়গায় ট্রান্সফার করছে। ট্রান্সফার করতে করতে এখন এমন অবস্থা এসে দাঁড়িয়েছে, শুধু টেকনোলজি আর পেট্রোল এই দুটোর ওপরে, আর মাইক্রোচিপস, ইলেকট্রনিক কিছু জিনিস রয়েছে, কিছু আছে গম আছে উৎপাদনায়, কিছু চাল আছে এবং কিছু চিনি আছে। সেখানেও অনেক ঝামেলা আছে, সেখানেও ঝামেলা, আমি পরে আসছি, সেই কথাতে পরে আসছি। এবার লিখছে, চলতি বছরের 4 সেপ্টেম্বর মার্কিন বাণিজ্য ঘাটতি নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করে আমেরিকার ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিস। তাদের তো রিপোর্ট অনুযায়ী গত জুলাই ফারাক বেড়ে দাঁড়ায় 32.5% টাকার অঙ্কে, যেটা প্রায় $7,800 কোটি। এই বাণিজ্য ঘাটতির জন্য ট্রাম্পের বেপরোয়া শুল্ক নীতিকে দায়ী করেছেন তারা। আগামী দিনে ব্যবধান আরো চওড়া হবে বলে ইতিমধ্যেই সতর্ক করেছেন আর্থিক বিশেষজ্ঞরা। বাণিজ্য ঘাটতিকে আরো ব্যাখ্যা করতে গিয়ে ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, গত জুলাই মোট আভ্যন্তরীণ উৎপাদনের, মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি যেটা বলে, সূচক অনেকটা নেমে যায়, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আমদানি। সংবাদ সংস্থা রয়টার্সের সমীক্ষাতেও বলা হয়েছে, অচিরেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি আরো বাড়তে পারে। মার্কিন অর্থনীতির জন্য একে এক খাড়ার ঘা বলে বললে অত্যুক্তি হবে না। ট্রাম্প প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী এই বছরের প্রথম 3 মাসে, ধরুন জানুয়ারি থেকে মার্চ, ডিসেম্বর জিডিপি নিরিখে বাণিজ্যিক ঘাটতি পৌঁছে যায় 4.61%। এপ্রিল থেকে জুন, মানে পরের যে এপ্রিল থেকে জুন, ওই 3 মাসে সূচক সামান্য বেড়ে 4.95% গিয়ে থেমেছে এখনো পর্যন্ত, যা সর্বোচ্চ। এই সময়সীমার মধ্যে আর্থিক বৃদ্ধির হার 3.3%, যেখানে ভারতের 7.3%। আমরা তো মানে ডেড ইকোনমিক কান্ট্রি না, তাই ওদের 3.3, আমাদের 7.3। তো যাই হোক, জানুয়ারি থেকে মার্চের মধ্যে গতি ছিল আরো স্লথ। ওই সময় জিডিপি বৃদ্ধির হার ছিল 0.5%। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আটলান্টা ফেডারেল রিজার্ভ। তাদের দাবি, এবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপির হার থাকবে 3% কাছাকাছি, মানে আরো 0.3% কমে যাবে। অন্যদিকে গত জুলাই আমেরিকার আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় 5.9% টাকার অঙ্কে, যেটা $35,880 কোটি। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য
আবার 6.9% বেড়ে 28,330 কোটি ডলারে পৌঁছে গিয়েছে। অর্থাৎ আপনি যদি ট্যারিফ বসান, প্রথম তো হচ্ছে নিজে কিছু করেন না, আমদানি করতেই হবে আপনাকে, আমদানি নির্ভর আপনার দেশ এখন হয়ে গেছে।